ডব্লিউবিসিএস মেডিজির সৌম্য স্যারের পডকাস্টে আপনাকে স্বাগত। ভারতের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় পাঠ করেছেন শ্রী অতনু প্রজ্ঞান। অধ্যায় 1, ভারত ও বিশ্ব। অধ্যায় 1, ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক। ভারতবর্ষ নামকরণ। আমাদের পরম প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ বিশ্বের এক প্রাচীনতম দেশ। প্রাচীন সাহিত্য, রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরাণে এই পবিত্র ভূমির উল্লেখ আছে। বলা হয় যে প্রাচীনকালে ভরত নামে এক রাজা এদেশে রাজত্ব করতেন। তাঁর নাম থেকেই এই দেশের নাম হয় ভারতবর্ষ। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যে দেশ সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণে, তারই নাম ভারতবর্ষ। এখানে ভরতের সন্তানেরা অর্থাৎ ভারতী বাস করে। আধুনিক ঐতিহাসিক ডক্টর রামশরণ শর্মা বলেন যে ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের নাম হয় ভরত সন্ততি বা ভরতের উত্তর পুরুষ। বিদেশিদের কাছে আমাদের দেশ ইন্ডিয়া নামে পরিচিত। এই নামটি সংস্কৃত সিন্ধু শব্দ থেকে উদ্ভূত। বিদেশিরা সিন্ধু নদের তীরে ভারতীয়দের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিল এবং সিন্ধু নদের নাম অনুসারেই তারা দেশটির নামকরণ করে। প্রাচীন পার্সিকরা সিন্ধুকে উচ্চারণ করত হিন্দু। এ থেকেই সে যুগে ভারতীয়দের সাধারণ নাম হয় হিন্দু এবং কালক্রমে এদেশের নাম হয় হিন্দুস্তান বা হিন্দুদের বাসভূমি। গ্রিক ও রোমানরা হিন্দুকে উচ্চারণ করত ইন্দুস। প্রাচীন এই ইন্দুস থেকেই আধুনিক ইন্ডিয়া নামের উৎপত্তি। ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক। ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। প্রত্যেক দেশের ইতিহাসের গতি প্রকৃতি বহুল পরিমাণে সেই দেশের ভৌগোলিক পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাচীন মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয়। প্রাচীন সুমের ও মেসোপটেমিয়া সভ্যতায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর গুরুত্ব অসীম। পর্বত সংকুল পরিবেশের জন্য প্রাচীন গ্রিসে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র গড়ে ওঠে এবং গ্রিস দেশ সমুদ্র পরিবেষ্টিত হওয়ায় তার অধিবাসীরা সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ বিস্তারে তৎপর হয়। পরবর্তীকালে ইংল্যান্ডের পৃথিবীব্যাপী সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ স্থাপনের মূলেও ছিল তার ভৌগোলিক পরিবেশের প্রভাব। ফরাসি দার্শনিক বোডিন মন্তব্য করেছেন যে ভূগোল ও আবহাওয়া বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে। বলা বাহুল্য, ভারতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভারতের প্রাকৃতিক পরিবেশ। বিশালতা ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভারতবর্ষ এক অসাধারণ দেশ। ইউরোপ থেকে রাশিয়াকে বাদ দিলে যে আয়তন হয়, প্রাচীন ভারতবর্ষ তার চেয়েও আয়তনে বড়। ভারতের ভূপ্রকৃতিও মহাদেশের মতো বৈচিত্র্যময়। মাউন্ট এভারেস্টের মতো সুউচ্চ গিরিশৃঙ্গ, চেরাপুঞ্জির মতো বাড়িপাতযুক্ত অঞ্চল, রাজস্থানের মতো দিগন্ত বিস্তৃত মরুভূমি, দণ্ডকারণ্যের মতো গহন অরণ্য এবং সিন্ধু গঙ্গা বিধৌত অঞ্চলের মতো উর্বর সমভূমি সবই ভারতে বিদ্যমান। ভারতীয় জনগোষ্ঠীতেও বহু জাতির মিশ্রণ লক্ষ্য করা যায়। মহাদেশ সুলভ এই বিশালতা, প্রাকৃতিক বৈচিত্র্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করে পণ্ডিতেরা ভারতবর্ষকে ক্ষুদ্রাকৃতি মহাদেশ বা উপমহাদেশ আখ্যা দিয়েছেন। প্রাকৃতিক বৈশিষ্ট্যের বিভিন্নতা বিচার করে
পণ্ডিতরা ভারতকে মোট 5টি ভাগে বিভক্ত করেছেন। 1. উত্তরের পার্বত্য অঞ্চল, হিমালয় সংলগ্ন কাশ্মীর, কাংড়া, নেপাল, সিকিম, ভুটান প্রভৃতি রাজ্য এই অঞ্চলের অন্তর্ভুক্ত। 2. সিন্ধু, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র বিধৌত সমতল অঞ্চল। হিমালয় থেকে উৎপন্ন সিন্ধু, গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত ও প্রাকৃতিক সম্পদে পূর্ণ এই অঞ্চলটি প্রাচীন ভারতের প্রাণকেন্দ্র হিসেবে চিহ্নিত। এই অঞ্চলেই প্রাচীন ভারতবর্ষের বহু শক্তিশালী সাম্রাজ্য ও উন্নত সভ্যতার উন্মেষ হয়। 3. মধ্য ভারতের মালভূমি। সিন্ধু, গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্রের সমতল ভূমির দক্ষিণে এবং বিন্ধ্য ও সাতপুরা পর্বতের উত্তরে এই অঞ্চল অবস্থিত। 4. দাক্ষিণাত্যের মালভূমি। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের দক্ষিণে অবস্থিত এই সুবিশাল অঞ্চলের পূর্ব দিকে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ও তুঙ্গভদ্রা নদী এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে। 5. সুদূর দাক্ষিণাত্য। কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত প্রাচীন দ্রাবিড় সভ্যতার লীলাভূমি এই অঞ্চলটি। এই অঞ্চলটি সুদূর দাক্ষিণাত্য নামেই পরিচিত। ভারতের জনগোষ্ঠী। যুগ যুগ ধরে ভারতের বুকে বহু জাতিগোষ্ঠীর আগমন হয়েছে। প্রাচীন ভারতে দ্রাবিড় জাতি সর্বপ্রথম এক উন্নত সভ্যতা গড়ে তোলে। তারপর ধীরে ধীরে আর্য, পার্সিক, গ্রিক, শক, কুষাণ, হুন, গুর্জর, তুর্কি, আফগান, মঙ্গল, আবিসিনিয়া এবং পরবর্তীকালে পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় জাতি ভারতে আসে। এই সকল বিভিন্ন জাতির মিলন, সমন্বয় ও আদান প্রদানের মাধ্যমেই বর্তমান ভারতীয় মহাজাতি গড়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন জাতির মিলনভূমি ভারতবর্ষকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছেন নৃতত্ত্বের জাদুঘর। দেহের গঠন ও ভাষার বিভিন্নতা অনুসারে ভারতের অধিবাসীদের কয়েকটি প্রধান জাতিগোষ্ঠীতে বিভক্ত করা হয়। এইগুলি হল নর্ডিক বা আর্য, দ্রাবিড়, নেগ্রিটো, মঙ্গোলীয়, ব্র্যাকিসিফিলাস, ভূমধ্যসাগরীয় ও প্রোটো অস্ট্রালয়েড জাতিগোষ্ঠী। ভারত ইতিহাসে প্রকৃতির প্রভাব। যে কোনো দেশের ইতিহাসের ওপর সেই দেশের ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি সুস্পষ্ট। জনৈক ঐতিহাসিক ইতিহাস রচনার ক্ষেত্রে ভূগোল ও পঞ্জিকে চন্দ্র ও সূর্য এবং ডানচক্ষু ও বামচক্ষু বলে মন্তব্য করেছেন। ভারতীয় ইতিহাস ও মানব সভ্যতা এবং ভারতবাসীর জীবন দর্শন ও দৃষ্টিভঙ্গির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি ব্যাপক। হিমালয়ের প্রভাব। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাসে নগাধিরাজ হিমালয়ের গুরুত্ব ও প্রভাব অপরিসীম। ভারতের উত্তর, উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমে বিশাল এলাকা জুড়ে সম্প্রসারিত দুর্লঙ্ঘ হিমালয় ও তার বিভিন্ন শাখা প্রশাখা এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে ভারতকে বিচ্ছিন্ন করে রেখেছে। এর ফলে বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন ভারতে বিকশিত হয়েছে এক স্বতন্ত্র সভ্যতা ও সংস্কৃতি। ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রেও গিরিরাজ হিমালয়ের প্রভাব অপরিসীম। দুর্ভেদ্য হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে সদা জাগ্রত প্রহরীর মতো দণ্ডায়মান থেকে যুগ যুগ ধরে ভারতকে রক্ষা করেছে। তাই হিমালয় হল ভারতের রক্ষাকর্তা। ভারতবর্ষের জলবায়ুর উপরেও হিমালয়ের প্রভাব সুস্পষ্ট। উত্তর ও মধ্য এশিয়ার প্রচণ্ড শীতল বায়ুপ্রবাহকে প্রতিহত করে উত্তুঙ্গ হিমালয় উত্তর ভারতের জলবায়ুকে নাতিশীতোষ্ণ রেখেছে। এছাড়া আরব সাগর ও ভারত মহাসাগর থেকে প্রবাহিত গ্রীষ্মের জলপূর্ণ মৌসুমি বায়ু হিমালয়ের বুকে প্রতিহত হয়ে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায়। এর ফলে উত্তর ভারত সুজলা, সুফলা ও শস্য শ্যামলা হয়ে ওঠে। ভারতের অধিকাংশ নদ নদীর উৎপত্তিস্থল হল হিমালয়। হিমালয়ের বরফ গলা জল সারা বছর ধরে নদীগুলিকে স্রোতস্বিনী ও উত্তর ভারতের সমভূমিকে শস্য শ্যামল করে রাখে। নদীগুলির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ভারতের কৃষি ব্যবস্থা এবং ভারতের কৃষি অর্থনীতি বহুল পরিমাণে এই নদীগুলির উপর নির্ভরশীল।
এই নদীগুলিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভারতের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র ও পাটলিপুত্র, রাজগৃহ, বারাণসী প্রভৃতি শহর। ভারতীয় অর্থনীতির উন্নয়নে হিমালয়ের গুরুত্বকে অস্বীকার করা যায় না। হিমালয়ের বুকে জমে থাকা ভেষজ, বনজ, খনিজ ও প্রাণিজ সম্পদ ভারতীয় অর্থনীতিকে নানাভাবে পুষ্ট করেছে। ভারতের উত্তরে হিমালয় দুর্ভেদ্য প্রাচীরের মতো অবস্থান করলেও ভারতবাসীকে কিন্তু বহির্বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়নি। উত্তর পশ্চিম সীমান্তের খাইবার, বোলান, গোমাল, কারাকোরাম প্রভৃতি গিরিপথ দিয়ে যুগ যুগ ধরে গ্রিক, শক, কুষাণ, হুন, তুর্কি প্রভৃতি বিদেশিরা যেমন ভারতে এসেছে, তেমনি এ পথেই ভারতবাসী পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করেছে। বিদেশিদের আগমনে ভারতীয় রাজনীতি ও সাংস্কৃতিক ইতিহাসের ধারা নানাভাবে প্রভাবিত হয়েছে। দেবোত্তমা হিমালয় হল ভারতীয় সভ্যতা, ধর্ম ও সংস্কৃতির প্রতীক। ভারতবাসীর ধর্মজীবনে হিমালয়ের দান প্রচুর। হিমালয়ের নির্জন গিরি গুহাগুলি যুগ যুগ ধরে সাধক ও সত্যসন্ধানীদের সাধনপীঠ হিসেবে সমাদৃত। এইসব কারণেই ভারতকে হিমালয়ের দান বললে অত্যুক্তি হবে না। বিন্ধ্যের প্রভাব। ভারতের মধ্যভাগে দণ্ডায়মান বিন্ধ্য পর্বতমালা ভারতকে আর্যাবত্য ও দাক্ষিণাত্য এই দুভাগে বিভক্ত করেছে। প্রাচীনকালে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ সুগম না হওয়ায় দাক্ষিণাত্যে এক স্বতন্ত্র সংস্কৃতি গড়ে ওঠে। বিন্ধ্যের অবস্থিতি এই দুই অঞ্চলের রাজনৈতিক ঐক্যের পথেও অন্তরায় ছিল, যদিও দুই অঞ্চলেরই কোনো কোনো নৃপতি অন্য অঞ্চলের রাজ্য বিস্তারে সমর্থ হয়েছিলেন। এইভাবে ধীরে ধীরে দুই অঞ্চলের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে এবং আর্য ও অনার্য এই দুই সভ্যতার সমন্বয়ে গড়ে ওঠে ভারতীয় সভ্যতা। নদ নদীর প্রভাব। ভারত ইতিহাসে নদ নদীর প্রভাব অপরিসীম। নদ নদীগুলি একদিকে যেমন সমতল ভূমিকে উর্বরতা দান করে শস্য শ্যামল করেছে, তেমনি অন্যদিকে নদী উপকূলবর্তী স্থানগুলিতেই গড়ে উঠেছে সভ্যতা, বাণিজ্য কেন্দ্র ও জনপদ। মিশরের নীল নদ বা মেসোপটেমিয়া, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মতো সিন্ধু নদের অববাহিকাতেই পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটে। প্রাচীন ভারতের নদীগুলি ছিল বিভিন্ন স্থানের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের মাধ্যম। উত্তর ভারতের নদী উপকূলে গড়ে ওঠে হরিদ্বার, পাটলিপুত্র, প্রয়াগ, কনৌজ, এলাহাবাদ, হস্তিনাপুর, বারাণসী, দিল্লি, আগ্রা ও মথুরার মতো গুরুত্বপূর্ণ স্থান ও রাজনৈতিক কেন্দ্রস্থল। দাক্ষিণাত্যের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী ও তুঙ্গভদ্রার স্থান গুরুত্বপূর্ণ। এইসব নদ নদীর অববাহিকা অঞ্চলই হল প্রাচীন ভারতীয় বহু রাষ্ট্রের উত্থান পতনের সাক্ষী এবং কারণ। নদ নদী বিধৌত উর্বর উপত্যকা অঞ্চল দখলের জন্য ভারত ইতিহাসে বহু দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ সংগ্রামের সূচনা হয়েছে। দাক্ষিণাত্যে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত উর্বরা রায়চুর দোয়াবের অধিকার নিয়ে পল্লব চালুক্য দ্বন্দ্ব ও মধ্যযুগে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব অতি উল্লেখযোগ্য। মরুভূমির প্রভাব। সিন্ধু, গঙ্গা শতদ্রু বিধৌত সমভূমির দক্ষিণেই রাজস্থান এবং পাকিস্তানের মরু অঞ্চল অবস্থিত। এর আয়তন প্রায় 2,69,000 বর্গ কিলোমিটার। বালি ও পাথরে গঠিত এই অঞ্চলে বৃষ্টিপাত অতি নগণ্য। এর ফলে পরিবেশ সহজ জীবনধারণের প্রতিকূল। এখানে লোকবসতিও স্বল্প। রুক্ষ প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামের ফলে এই অঞ্চলের মানুষ কষ্টসহিষ্ণু, পরিশ্রমী ও স্বাধীন চেতা। সমুদ্রের প্রভাব। 1. ভারতের 3 দিক সমুদ্র বেষ্টিত হওয়ায় ভারতের 3 দিকেই সীমান্ত বেশ সুরক্ষিত। 2. এদেশের দীর্ঘ উপকূল ভাগের অধিকাংশই সরল ও ঋজু হওয়ায় এখানে বেশি পোতাশ্রয় গড়ে ওঠেনি। এই কারণেই ভারতবাসী গ্রিক বা ইংরেজের মতো সমুদ্রাশ্রয়ী জাতি হিসেবে গঠিত হয়নি। নৌবলে বলিয়ান না হলেও নৌবিদ্যায় ভারতবাসী পারদর্শী ছিল। 3. অতি প্রাচীনকালেই চীন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল
প্রভৃতি অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয় এবং ভারতীয় রাজন্যবর্গ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ভারতীয় উপনিবেশ গড়ে তোলেন। 4. পরবর্তীকালে ইউরোপীয় জাতিগুলি সমুদ্র পথে ভারতে প্রবেশ করে উপনিবেশ গড়ে তোলে। ভারত ইতিহাসে এর প্রভাব ব্যাপক। ভারতবর্ষের আয়তনের বিশালতা এবং পাহাড়, পর্বত, নদ, নদী ও অরণ্যের অবস্থিতি ভারতের রাজনৈতিক ঐক্যের পথে প্রবল অন্তরায় ছিল। তেমনি এরই ফলে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মধ্যে পৃথক পৃথক জীবনযাত্রা ও প্রণালীর উদ্ভব হয়েছে। পর্বত, অরণ্য, মরু অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী, কষ্টসহিষ্ণু ও নির্ভীক। শিকার, পশুপালন তাদের বৃত্তি। সমতল অঞ্চলের মানুষদের জীবন কৃষি ও শিল্প নির্ভরশীল। সীমান্তবর্তী অঞ্চলের অধিবাসীরা রণনিপুণ ও দৃঢ়চেতা। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের অধিবাসীদের প্রধান বৃত্তি হল ব্যবসা বাণিজ্য ও মৎস্য শিকার। এইভাবে প্রাকৃতিক বৈচিত্র্য ভারতবাসীর চরিত্র, দৃষ্টিভঙ্গি, বৃত্তি ও জীবনযাত্রা প্রণালীকেও প্রভাবিত করেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষ হল বৈচিত্র্যের লীলাভূমি। প্রাকৃতিক পরিবেশ, জনগোষ্ঠী, ভাষা, ধর্ম, সামাজিক আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, জীবন প্রণালী সব দিকেই এই বৈচিত্র্যের সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। উত্তুঙ্গ পর্বতশ্রেণী, উত্তাল সমুদ্র, নদীমাতৃক বিস্তীর্ণ সমভূমি, অসংখ্য নদ নদী, গহন অরণ্যানী, ঊষর মরুপ্রান্তর প্রভৃতি এ দেশকে অপরূপ বৈচিত্র্যে পূর্ণ করেছে। যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও ভাষার মানুষের আগমন হয়েছে এই ভারতভূমিতে। বিভিন্ন অঞ্চল ও জাতিভেদে তাদের আচরণও পৃথক। এই বৈচিত্র্যের প্রতি ইঙ্গিত করে ঐতিহাসিকেরা ভারতকে বিশ্বের সারাংশ বা এপিটোম অব দ্য ওয়ার্ল্ড বলে বর্ণনা করেছেন। এই বিপুল বৈচিত্র্যের অন্তরালে একটি ঐক্যের স্রোত যুগ যুগ ধরে ভারতীয় জীবনে প্রবাহিত। ঐক্য ও সমন্বয় হল ভারতীয় জীবনের মূল সুর। ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর সমন্বয়ের আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। তাঁর মতে সন্দেহাতীতভাবে ভারতে একটি মূলগত ঐক্য বিদ্যমান। এই ঐক্য ভৌগোলিক একত্ব ও রাজনৈতিক একতা অপেক্ষাও বহু গভীর ও অন্তরতর। কবির কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে এই ঐক্যের আদর্শ। নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সুপ্রাচীন অতীত থেকেই হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগ ভারতবর্ষ নামে পরিচিত ছিল। মনুসংহিতা ও বিষ্ণুপুরাণের বিভিন্ন শ্লোকে অখণ্ড ভারতবর্ষের ধারণা পরিলক্ষিত হয়। মনে করা হয় যে পৌরাণিক রাজা ভরতের নাম থেকে এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ এবং ভারতবাসীকে বলা হয় ভরত সন্তান বা ভরত সন্ততি। হিন্দু তীর্থস্থানগুলি উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা এবং পশ্চিমে দ্বারকা থেকে পূর্বে কামরূপ পর্যন্ত সম্প্রসারিত। তীর্থযাত্রার মাধ্যমে একজন হিন্দু ভারতের সব অঞ্চলের সঙ্গে একাত্ম অনুভব করে। হিন্দুর আচমন মন্ত্রে কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, পুষ্কর, নর্মদা ও কাবেরীর নাম একত্রে উচ্চারিত হয়। বলা বাহুল্য এই ভাবগত ঐক্য ভারতীয় ঐক্যের অন্যতম প্রধান অবলম্বন। ভারতবর্ষ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে আসমুদ্র হিমাচল এক বিশাল ভূখণ্ডের ধারণা জাগ্রত হয়। অখণ্ড ভারতের কথা চিন্তা করেই হিন্দু শাস্ত্র ঘোষণা করেছে জননী জন্মভূমিশ্চা স্বর্গাদপি গরীয়সী। যুগ যুগ ধরে গ্রিক, পার্শ্বিক, শক, কুষাণ, পল্লব, হুন প্রভৃতি জাতির মানুষ পৃথক সংস্কৃতি ও আচরণ নিয়ে ভারতে প্রবেশ করেছে, কিন্তু ভারতবাসীর সংস্কৃতির চিরাচরিত মৌলিক রূপকে তারা কোনোভাবেই বিনষ্ট করতে পারেনি। সমন্বয়ের আদর্শে বিশ্বাসী ভারতবর্ষ আগন্তুক মতবাদকে গ্রহণ করে নিজ সংস্কৃতিকে পুষ্ট করেছে এবং বিদেশিরাও ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি গ্রহণ করে কালক্রমে ভারতীয় সমাজে বিলীন হয়ে গিয়েছে। বিভিন্ন জাতির সমবায়ে ভারতবর্ষে এক বিশেষ ধরনের মৌলিক সভ্যতা গড়ে উঠেছে, যে সভ্যতা পৃথিবীর অন্যান্য স্থানের সভ্যতা থেকে সম্পূর্ণ পৃথক। ভারতে প্রায় 2 শতাধিক ভাষা উপভাষা থাকলেও কয়েকটি মূল ভাষা থেকেই এই ভাষাগুলির উৎপত্তি। দ্রাবিড় ভাষাগুলি ব্যতীত অন্যান্য ভাষা মূলত সংস্কৃত থেকে উৎপন্ন। প্রাচীন যুগ থেকেই সংস্কৃত ভাষা
ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চার কেন্দ্রগুলিতে বিভিন্ন প্রান্তের ছাত্রেরা সমবেত হয়ে ভারতীয় ঐক্যের আদর্শকে বলবতী করে তুলত। এই প্রসঙ্গে স্মরণীয় যে গুপ্তোত্তর যুগ থেকে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা অর্জনে সক্ষম হয়। লিপির দিক থেকে বলা যায় যে উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে। হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তীর্ণ স্থানে অবস্থিত তীর্থস্থান, নদ নদী ও পাহাড় পর্বতগুলি সকল হিন্দুর কাছেই পবিত্র। হিন্দুর ধর্মীয় আচার অনুষ্ঠানে সর্বত্রই একই মন্ত্র উচ্চারিত হয়। বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত সকল হিন্দুর কাছেই পবিত্র ধর্মগ্রন্থ। মূল সংস্কৃত রামায়ণ ও মহাভারতকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষায় রামায়ণ মহাভারত রচিত হয়েছে। প্রাচীন ভারতের বিভিন্ন ধর্মগুরুরা ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রচার করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য সঞ্চার করেছেন। শঙ্করাচার্য, শ্রী চৈতন্য, মাধবাচার্য, বল্লভাচার্য, তুকারাম, নানক, কবির, তুলসীদাস, সুফিসান্ত সেলিম চিস্তি, খাজা মঈনুদ্দিন চিস্তি প্রমুখ ধর্মপ্রচারকদের অবদান এ প্রসঙ্গে খুবই উল্লেখযোগ্য। ভারতীয় ঐক্যের আদর্শ প্রচারে প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকাও উল্লেখযোগ্য। হিন্দু বিদ্যাচর্যের কেন্দ্র হিসেবে বারাণসী, মথুরা, নালন্দা, তক্ষশিলা, কাঞ্চি, উজ্জয়িনী ও নবদ্বীপ এবং বৌদ্ধ শাস্ত্রানুশীলনের জন্য নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি বিশ্ববিদ্যালয় অতি গুরুত্বপূর্ণ ছিল। এইসব বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন অঞ্চলের ছাত্র ও অধ্যাপকরা সমবেত হতেন। তারা জানতেন যে তারা একই বিশ্ববিদ্যালয় বা একই আচার্যের শিষ্য। এর ফলে তাদের মধ্যে ঐক্যবোধ সুদৃঢ় হতো। প্রাচীন যুগে ভারতে রাজনৈতিক অনৈক্য বিদ্যমান থাকলেও সমগ্র ভারতব্যাপী রাজনৈতিক ঐক্যের আদর্শ কিন্তু সুপ্রাচীন। ভারতবর্ষ নামটি একটি ভৌগোলিক ধারণার পরিচায়ক হলেও এর একটি রাজনৈতিক গুরুত্বও আছে। এই নামটির সঙ্গে বিশাল ভূখণ্ডের অধীশ্বর একটি সার্বভৌম রাজতন্ত্রের ধারণাও জড়িত। বেদ, পুরাণ প্রভৃতি প্রাচীন ধর্মশাস্ত্র ও সাহিত্যে রাজ চক্রবর্তী, একরাট, বিরাট, সম্রাট, রাজাধিরাজ প্রভৃতি উপাধি এবং রাজসূয়, রাজপেয়, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞের কথা বারবার উল্লেখিত আছে। প্রাচীন ভারতে রাষ্ট্রীয় ঐক্য ও সার্বভৌমত্বের আদর্শ কতটা প্রবল ছিল এগুলি তার প্রমাণ। ইংরেজ শাসনে ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। সংবাদপত্র ও রেলপথের প্রবর্তন এবং নতুন মধ্যবিত্ত সম্প্রদায়ের কার্যকলাপ ঐক্যের আদর্শকে সুদৃঢ় করে। স্বাধীনতা সংগ্রামের কালে আসমুদ্র হিমাচল সকল ভারতবাসীর অন্তরে এই ঐক্যের আদর্শ যথার্থ রূপ পরিগ্রহ করে এবং দেশবাসী একাত্ম হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। সেদিন ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীত ও ধ্বনি দেশবাসীকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। ভারতীয় ঐক্যের আদর্শ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর এক গভীর আন্তরিক ও মৌলিক ঐক্যের কথা বলেছেন। তার মতে জাতি, ধর্ম, ভাষা ও আচার আচরণের পার্থক্য সত্ত্বেও এক আন্তরিক ও মৌলিক ঐক্যবোধ ভারতবাসীকে ঐক্যসূত্রে আবদ্ধ করেছে। এই ঐক্যবোধ কোনো প্রকার রাজনৈতিক ও ভৌগোলিক ঐক্যের উপর নির্ভরশীল নয়। এই একতা হল সম্পূর্ণভাবে ভারতবাসীর অন্তরের একতা। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান। প্রাচীন ভারতীয়রা জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় অসামান্য সাফল্যের পরিচয় দিলেও প্রাচীন ভারতে কিন্তু কোনো ইতিহাসের গ্রন্থ রচিত হয়নি। হেরোডোটাস ও থুকিডিডিস প্রাচীন গ্রিসের ইতিহাস রচনা করেছেন। পলিবিয়াস ও লিভি প্রাচীন রোমের ইতিহাস রচনা করেছেন। কিন্তু প্রাচীন ভারতবর্ষে এ ধরনের কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়নি। এই কারণে বিভিন্ন প্রাচীন নিদর্শন বা উপাদানের উপর ভিত্তি করে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা হয়। এই উপাদানগুলিকে মূলত দুভাগে বিভক্ত করা হয়: ক, সাহিত্যিক উপাদান এবং খ, প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায়: এক, ভারতীয় সাহিত্য ও দুই, বিদেশি সাহিত্য। অনুরূপভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে আবার এক, লিপি, দুই, মুদ্রা, তিন, স্থাপত্য ভাস্কর্য এই তিন ভাগে
বিভক্ত করা হয়। ক. সাহিত্যিক উপাদান। 1. দেশীয় সাহিত্য। প্রাচীন ভারতে রচিত বিভিন্ন ধর্মপুস্তক ও সাহিত্য থেকে এই যুগের ইতিহাসের প্রচুর উপাদান পাওয়া যায়। বেদ, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, পুরাণ, রামায়ণ, মহাভারত, বিভিন্ন বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, মনুস্মৃতি প্রভৃতি স্মৃতিশাস্ত্রগুলি থেকে প্রাচীন ভারতের সমাজ, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে প্রচুর তথ্যাদি জানা যায়। বৌদ্ধ জাতক, সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ দীপবংশ ও মহাবংশ, অশ্বঘোষের বুদ্ধচরিত, ললিত বিস্তার, বৈপুল্য সূত্র এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র, আচারঙ্গ সূত্র ও পরিশিষ্ট পার্বণ মূল্যবান উপাদান হিসেবে স্বীকৃত। এই গ্রন্থগুলি ব্যবহারের সময় ঐতিহাসিকদের অবশ্যই সতর্ক হতে হবে, মনে রাখতে হবে এগুলি ধর্মগ্রন্থ, ইতিহাস নয়। এখানে ইতিহাস ও উপকথা মিলেমিশে একাকার হয়ে আছে। পাণিনির অষ্টাধ্যায়ী ও পতঞ্জলির মহাভাষ্য নামক ব্যাকরণ গ্রন্থ, কৌটিল্যের অর্থশাস্ত্র, গার্গী সংহিতা নামক জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ, বিশাখ দত্তের মুদ্রারাক্ষস, ভাস ও কালিদাসের বিভিন্ন নাটক ইতিহাসের অমূল্য উপাদান। বিভিন্ন রাজাদের জীবনচরিত, যথা বাণভট্ট রচিত হর্ষচরিত, বিহলনের বিক্রমাঙ্ক দেব চরিত, সন্ধ্যাকর নন্দিত রামচরিত, বাক্পতি রাজের গৌরবহ, পদ্মগুপ্তের নবসাহ অঙ্কচরিত, জয়সিংহের কুমারপাল চরিত থেকে ইতিহাসের নানা তথ্যাদি পাওয়া যায়। সভাকবিদের দ্বারা রচিত এই গ্রন্থগুলিতে নানা রাজপ্রশস্তি ও অতিরঞ্জন আছে, তাই এই গ্রন্থগুলি ব্যবহারের সময় ঐতিহাসিকদের সতর্ক হতে হবে। প্রাচীন যুগে রচিত সোমেশ্বরের রাসমালা ও কীর্তিকৌমুদী, অরিসিংহের সুকৃত সংকীর্তন, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি ও রাজশেখরের প্রবন্ধকোষ থেকে গুজরাট এবং কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। রাজতরঙ্গিনী গ্রন্থে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ও প্রামাণিক ইতিহাস বিধৃত হয়েছে। রাজতরঙ্গিনী হল প্রাচীন ভারতের একমাত্র গ্রন্থ যাকে যথার্থভাবে ইতিহাস গ্রন্থ বলে আখ্যায়িত করা যায়। এছাড়া সিন্ধু, নেপাল ও দাক্ষিণাত্যের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু ইতিহাস গ্রন্থ পাওয়া গেছে। বৈদেশিক বিবরণ। বিদেশিদের বিবরণ প্রাচীন ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। ইতিহাসের জনক হিসেবে পরিচিত গ্রিক ঐতিহাসিক হেরোডেটাস ও গ্রিক চিকিৎসক টেসিয়াসের রচনা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পার্শ্বিক আধিপত্যের কথা জানা যায়। কাতিয়াস, ডায়োডোরাস, অ্যারিয়াস, প্লুটার্ক, জাস্টিন প্রমুখের রচনায় আলেকজান্ডারের ভারত আক্রমণ সংক্রান্ত তথ্যাদির বিবরণ মেলে। গ্রিক দূত মেগাস্থেনিস, ডেইমেকোস ও ডায়োনিসাস এর রচনায় মৌর্য যুগের বিবরণ পাওয়া যায়। জনৈক অজ্ঞাতনামা গ্রিক নাবিকের রচিত পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি নামক গ্রন্থ থেকে খ্রিস্টীয় প্রথম শতকের ভারতীয় অর্থনীতি, বাণিজ্য ও ভূগোল সংক্রান্ত নানা তথ্য পাওয়া যায়। টলেমির ভূগোল ও প্লিনি রচনাও মূল্যবান ঐতিহাসিক উপাদান। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন, হিউয়েনসাং, ইট সিং ও তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথের রচনা ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। আরব পর্যটকদের মধ্যে আল মাসুদি, সুলেমান, হাসান, নিজামি খুবই উল্লেখযোগ্য। আল বেরুনি রচিত তাকিক ই হিন্দ গ্রন্থে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর সূচনা পর্বে ভারতীয় জীবনের বহু মূল্যবান তথ্য বিবৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিক উপাদান। 1. প্রাচীন লিপি। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। সোনা, লোহা, তামা, ব্রোঞ্জ, মাটির তৈরি নানা দ্রব্যাদি, ইট, পাথর, ঘর বাড়ি, মন্দির গাত্রে উৎকীর্ণ নানা লিপি থেকে ইতিহাসের প্রচুর গুরুত্বপূর্ণ উপাদান সংগৃহীত হয়েছে। ঐতিহাসিক স্মিথের মতে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান স্থানের অধিকারী। ঐতিহাসিক ফ্লিট এর মতে মুদ্রা, ভাস্কর্য, স্থাপত্য, ঐতিহ্য ও সাহিত্য থেকে আমরা যেসব বিবরণ পাই তার সত্যতা নির্ধারণ করতে শিলালিপি আমাদের যথেষ্ট সাহায্য করে। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে
প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনায় লিপির গুরুত্ব সর্বাধিক। যুদ্ধবিগ্রহ, জন্মমৃত্যু কিংবা কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখা, মন্দির নির্মাণ, ভূমিদান, ধর্মপ্রচার বা রাজকীয় নির্দেশ প্রচার প্রভৃতি বহু উদ্দেশ্যে লিপি উৎকর্ণ করে রাখা হতো। এইসব লিপিগুলি ইতিহাসের অমূল্য সম্পদ। এগুলি থেকে রাজার নাম, রাজত্বকাল, সন তারিখ, বিশেষ রাজার রাজ্যের আয়তন, রাজ্যজয়, ধর্মবিশ্বাস, অন্যান্য কার্যকলাপ এবং সমকালীন বিভিন্ন বিষয়ের কথা জানা যায়। এইসব লিপিগুলি প্রাকৃতি, পালি, সংস্কৃত, তামিল, তেলেগু প্রভৃতি বিভিন্ন ভাষায় লিখিত হতো। সম্রাট অশোক সাধারণভাবে ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন। উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে তিনি খরষ্ঠী লিপি ব্যবহার করেন। গুপ্ত যুগের পূর্ববর্তী কালের লিপিগুলির মধ্যে শতকরা ৯৫% প্রাকৃত ভাষায় লিখিত। গুপ্তযুগ থেকে লিপিগুলির ক্ষেত্রে সংস্কৃত ভাষার বহুল প্রচলন শুরু হয়। এইসব লিপিগুলির মধ্যে সম্রাট অশোকের বিভিন্ন লিপি, কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি, সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি, শক রাজা রুদ্র দামনের জুনাগড় স্তম্ভলিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি রচিত আইহোল লিপি প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। ভারতের বাইরে এশিয়া মাইনরের বোঘাজকই, পারস্যের বেহিস্তান, পার্সেপোলিস, নাকাশ-ই-রুস্তম এবং আফগানিস্তান, জবদ্বীপ, সুমাত্রা, ইন্দোচীন প্রভৃতি স্থানে আবিষ্কৃত লিপি থেকে ওই সকল স্থানের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায়। ২. মুদ্রা। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অনস্বীকার্য। সাহিত্য ও শিলালিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলির সত্যতা যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে। মুদ্রাগুলিতে সাধারণত রাজার নাম, সন তারিখ, রাজার মূর্তি ও নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে। কুষাণরাজ কনিষ্কের মুদ্রায় অঙ্কিত বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে তার সমন্বয়ী ধর্মীয় আদর্শের কথা জানতে পারা যায়। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মুদ্রায় তার বীণাবাদনরত মূর্তি তার সঙ্গীতানুরাগের প্রতি পরিচয় বহন করে। এইসব মুদ্রা থেকে কেবলমাত্র রাজার নাম, রাজত্বকাল, তার শখ, তার উপাস্য দেবদেবীর কথায় নয়, ধাতুশিল্প, শিল্পকলা, রাজ্যে ব্যবহৃত লিপি এবং দেশের অর্থনৈতিক অবস্থারও সম্যক পরিচয় পাওয়া যায়। ভারতে প্রচুর পরিমাণে রোমান মুদ্রার অস্তিত্ব রোমের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক, ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামুদ্রিক বাণিজ্যের পরিচয় বহন করে। ভারতীয় প্রজাতান্ত্রিক রাজ্য মালব, যৌধেয় ও পাঞ্চাল প্রভৃতি সম্পর্কে ঐতিহাসিক তথ্যের একমাত্র উপাদান হল মুদ্রা। মুদ্রার সাহায্য ব্যতীত এই রাজ্যগুলির ইতিহাস আমাদের অজ্ঞাতই থেকে যেত। মুদ্রা ব্যতীত ভারতের রাজত্বকারী গ্রিক, শক, পার্থিয়ান ও কুষাণদের কোনো ইতিহাস রচনা করা সম্ভব হতো না। কুষাণদের ইতিহাস রচনায় মুদ্রা মেরুদণ্ড হিসেবে রচিত। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে রাজত্বকারী ব্যাকট্রীয় গ্রিকদের ইতিহাস জানার একমাত্র উপাদান হল এই মুদ্রা। একমাত্র মুদ্রার সাহায্যে এই অঞ্চলে রাজত্বকারী ৩০ জন গ্রিক রাজার নাম ও তাদের রাজত্বকাল সম্পর্কে জানা গেছে। ৩. স্থাপত্য ভাস্কর্য। প্রাচীন নগর, মঠ, মন্দির, দুর্গা অট্টালিকার ধ্বংসাবশেষ, সমাধি, স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, প্রাচীন শিল্পকীর্তি, দেবদেবীর মূর্তি, মৃৎশিল্পী, মৃৎপাত্র ও তৈজসপত্রাদি প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে স্বীকৃত। রাজনৈতিক ইতিহাসের পক্ষে উল্লেখযোগ্য না হলেও শিল্পকলার বিবর্তন ও সাংস্কৃতিক ইতিহাসে এর গুরুত্ব অসীম। এগুলি থেকে বিশেষ যুগের শিল্পকলা, ধর্ম ও অর্থনৈতিক অবস্থান, চিত্র ইত্যাদি পাওয়া যায়। তক্ষশিলা, সারনাথ, পাটলিপুত্র, কৌশাম্বী, হস্তিনাপুর প্রভৃতি স্থানে খনন কার্য চালিয়ে প্রাচীন ভারত ও ইতিহাসের অনেক গৌরবময় অধ্যায় আবিষ্কৃত হয়েছে। ভারতের বাইরে বেলুচিস্তান ও তুর্কিস্তানে খনন কার্যের ফলে ওইসব অঞ্চলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানা যায়। কম্বোজের আঙ্কর ভাট ও জাভার বড়বুদুরের মন্দির দুটি ভারতের ঔপনিবেশিক ও সাংস্কৃতিক বিস্তারের সাক্ষ্য বহন করে।